মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম দেশগুলোতে তুরস্কের প্রভাব ক্রমাগত বাড়ছে। সোমালিয়া, লিবিয়া ও সিরিয়ায় তুরস্ক ইতিমধ্যে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। সুদান ও আলজেরিয়ায় আঙ্কারার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতীতের বৈরিতা কাটিয়ে মিশরের সঙ্গে তুরস্ক এখন নতুন সম্পর্কের পথে এগোচ্ছে। উপসাগরীয় দেশ কাতারে কয়েক বছর আগেই তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে। গত বছর কুয়েত ও ওমানের সঙ্গেও তুরস্ক সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর ইরাকের সঙ্গে গড়ে উঠেছে বিশেষ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্ব, যা ভবিষ্যতে নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় রূপ নিতে পারে। অন্যদিকে একসময় তুরস্ককে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা সৌদি আরবও এখন আঙ্কারার দিকে এগিয়ে আসছে। হেজাজ রেলওয়ে প্রকল্প সহ তুরস্ক ও সৌদি আরবের মধ্যে একাধিক অর্থনৈতিক বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অথচ মাত্র কয়েক বছর আগে এমন দৃশ্য কল্পনা করাও কঠিন ছিল। 2016 সালের জুলাইয়ে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার সময় বিভিন্ন মহলে ধারণা করা হয়েছিল যে এর পিছনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পরোক্ষ সমর্থন থাকতে পারে। এরপর 2018 সালে সাংবাদিক জামাল কাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে সরব হয়ে ওঠে এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে পরোক্ষ অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করে। অন্যদিকে 2013 সালে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর তুরস্ক ও মিশরের সম্পর্ক কার্যত ভেঙে পড়েছিল। কিন্তু আজ সেই তিক্ত অধ্যায়গুলো অনেকটাই অতীত। মূলত 2020-21 সালের বৈশ্বিক করোনা মহামারী, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংকট এবং 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই ধারাবাহিক ভূরাজনৈতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুনভাবে বিন্যস্ত করেছে। একই সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত উত্থান এবং দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা আঙ্কারাকে এই অঞ্চলের বহু দেশের কাছে একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদারে পরিণত করেছে। অর্থাৎ পরিবর্তিত আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা এবং তুরস্কের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, এই দুই উপাদান মিলেই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু দেশের কাছে তুরস্ককে ক্রমেই অপরিহার্য করে তুলছে। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ লেবাননও এখন তুরস্কের দিকে ঝুঁকতে শুরু করেছে। বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট অগ্রগতির পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে অচিরেই লেবাননে তুরস্কের সৈন্য মোতায়েনের পথ তৈরি হতে পারে। কিন্তু কিভাবে এই নতুন বাস্তবতার জন্ম হলো? কেন লেবানন এখন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী? আর এ বিষয়ে দুই দেশের মধ্যে সর্বশেষ কি অগ্রগতি হয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে লেবাননের ভূপ্রকৃতি, ইতিহাস, রাজনৈতিক সমীকরণ, জনবিন্যাস, ধর্মীয় বিভাজন এবং সামরিক সংঘাত সম্পর্কে জানা প্রয়োজন। লেবানন মাত্র প্রায় 10,500 বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট দেশ। এর উত্তর ও পূর্বে রয়েছে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগরের বিস্তীর্ণ উপকূল। লেবাননে 1932 সালের পর থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক আদমশুমারি করা হয়নি। ফলে দেশটির মোট জনসংখ্যা এবং ধর্মীয় পরিচয়ের সুনির্দিষ্ট অনুপাত নির্ধারণ করা কঠিন। তবে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গবেষণার ভিত্তিতে ধারণা করা হয় লেবাননে মোট জনসংখ্যা প্রায় 60 লাখ। এছাড়া সেখানে প্রায় 15 লাখ সিরীয় শরণার্থী রয়েছেন, যারা 2011 সালের পর শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের কারণে আশ্রয় নেন। এর পাশাপাশি আরও প্রায় 5 লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন, যাদের পূর্বপুরুষ 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবং 1967 সালের যুদ্ধের পর ঘরবাড়ি হারিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। লেবাননের মূল জনগোষ্ঠীর মধ্যে প্রায় 68% মুসলিম। এদের মধ্যে শিয়া ও সুন্নি মুসলিমের সংখ্যা প্রায় সমান। অন্যদিকে প্রায় 28% খ্রিস্টান, যাদের মধ্যে ম্যারোনাইট ক্যাথলিকরা সংখ্যাগরিষ্ঠ এবং গ্রিক অর্থোডক্সরা সংখ্যায় কম। এছাড়া প্রায় 4% দ্রুজ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। দ্রুজ ধর্মে ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক মতবাদের প্রভাব রয়েছে। পাশাপাশি তারা পুনর্জন্মের বিশ্বাসও ধারণ করেন। লেবানন দীর্ঘ কয়েক শতাব্দী জুড়ে তুর্কি অটোমান সাম্রাজ্যের শাসনের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে 1918 সালে অটোমান সাম্রাজ্যের পতন ঘটলে লেবানন ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। তবে সেই শাসন দীর্ঘস্থায়ী হয়নি। 1943 সালে লেবানন স্বাধীনতা ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসনের অবসানের ধারাবাহিকতায় 1946 সালে ফরাসি সেনারা লেবানন ছেড়ে চলে যায়। তবে এরপরও লেবাননের ওপর ফ্রান্সের বিশেষ প্রভাব বজায় থাকে। এর অন্যতম কারণ দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক।
যাই হোক, দীর্ঘ কয়েক শতাব্দী ধরে লেবাননের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মোটামুটি শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলেন। কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ে। প্রথমে কয়েক লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু লেবাননে আশ্রয় নেন। পরে তাদের একটি অংশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলওর হয়ে লেবাননের ভূখণ্ড থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালাতে শুরু করে। উল্লেখ্য, পিএলও 1964 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম অধিবেশন জেরুজালেমে অনুষ্ঠিত হয়েছিল। তবে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর সংগঠনটি মূলত জর্ডান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। কিন্তু জর্ডান সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে 1971 সালে পিএলওকে দেশটি থেকে বহিষ্কার করা হয়। এরপর ইয়াসির আরাফাত পিএলওর সদর দপ্তর এবং হাজার হাজার যোদ্ধাকে লেবাননের রাজধানী বৈরুতে স্থানান্তর করেন। এদিকে 1975 সালে লেবাননে এক জটিল গৃহযুদ্ধ শুরু হয়। এতে খ্রিস্টান, সুন্নি, শিয়া, দ্রুজ সম্প্রদায়, পিএলও যোদ্ধা, ইসরায়েল সমর্থিত মিলিশিয়া এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বহুপক্ষীয় সংঘাতে জড়িয়ে পড়ে। এই গৃহযুদ্ধের মূল কারণ ছিল ক্ষমতার বণ্টন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ। এর সঙ্গে যুক্ত হয় লেবাননের মাটিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান উপস্থিতি। তবে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের তাৎক্ষণিক সূচনা ঘটে 1975 সালের এপ্রিলে বৈরুতে একটি বাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে। ওই হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার জন্য খ্রিস্টান ফ্যালাঙ্গিস্ট মিলিশিয়াকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করে। এর পরপরই লেবানন জুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধ চলাকালে শিয়া জনগোষ্ঠী ও তাদের মিত্রদের সমর্থনে 1976 সাল থেকে সিরিয়া পর্যায়ক্রমে 30,000-এরও বেশি সৈন্য মোতায়েন করে। সিরিয়ার উদ্দেশ্য ছিল সংঘাত নিয়ন্ত্রণ, সীমান্তে অস্থিতিশীলতা ঠেকানো এবং লেবাননের রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখা। অন্যদিকে ইসরায়েলও বিভিন্ন পক্ষকে সমর্থন দিতে থাকে এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সংঘাতকে আরও জটিল করে তোলে। 1982 সালে ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। তাদের প্রধান লক্ষ্য ছিল দক্ষিণ লেবানন থেকে পরিচালিত পিএলওর সশস্ত্র প্রতিরোধ বন্ধ করা এবং ইয়াসির আরাফাত সহ পিএলওর নেতৃত্বকে লেবানন থেকে সরিয়ে দেওয়া। যুদ্ধের এক পর্যায়ে বৈরুত অবরুদ্ধ হয়ে পড়লে আন্তর্জাতিক মধ্যস্থতায় ইয়াসির আরাফাত ও পিএলওর সদস্যরা ওই বছর তিউনিসিয়ায় চলে যান এবং সেখানেই সংগঠনটির নতুন সদর দপ্তর স্থাপন করেন। অবশেষে 1989 সালে সৌদি আরবের তায়েফ শহরে স্বাক্ষরিত তায়েফ চুক্তির মাধ্যমে যুদ্ধরত পক্ষগুলো নতুন রাজনৈতিক ক্ষমতা বণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। পরে লেবাননের সংসদ সেই চুক্তি অনুমোদন করলে 1990 সালে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব তখনও বজায় ছিল। শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 425 নম্বর প্রস্তাবের আলোকে 2000 সালে ইসরায়েল তাদের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়। অন্যদিকে 2005 সালে সুন্নি সম্প্রদায়ের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের পর সৃষ্ট জনমত এবং আন্তর্জাতিক চাপের মুখে সিরিয়াও লেবানন থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়। কিন্তু ততদিনে ইরানের সহায়তায় লেবাননের শিয়া জনগোষ্ঠীর মধ্য থেকে হেজবুল্লাহ একটি শক্তিশালী অরাষ্ট্রিক সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। 1982 সালে ইসরায়েলের আগ্রাসনের পর দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর যোদ্ধারা টানা 18 বছর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ইরানের সহায়তা এবং সিরিয়ার সমর্থনে এই সংগঠনটি ধীরে ধীরে লেবাননের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর একটিতে পরিণত হয়। বর্তমান লেবাননের সরকার, রাষ্ট্র ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থায় যে কাঠামো রয়েছে তা 1989 সালে সৌদি আরবের তায়েফ শহরে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতেই গড়ে ওঠে। তাতে ক্ষমতা বণ্টন ব্যবস্থায় রাষ্ট্রপতি হন একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী হন একজন সুন্নি মুসলিম এবং পার্লামেন্টের স্পিকার হন একজন শিয়া মুসলিম। একইভাবে পার্লামেন্টের আসনগুলো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্ধারিত কোঠার ভিত্তিতে বণ্টন করা হয়েছে। একই ধরনের ভারসাম্য লেবাননের সেনাবাহিনীতেও বজায় রাখা হয়েছে, যেখানে সেনাপ্রধান হন একজন ম্যারোনাইট খ্রিস্টান, উপসেনাপ্রধান হন দ্রুজ সম্প্রদায়ের একজন কর্মকর্তা। এছাড়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত সামরিক কাউন্সিলেও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এমনকি সেনা সদস্য নিয়োগের ক্ষেত্রেও ধর্মীয় ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করা হয়। কিন্তু এমন ক্ষমতা বণ্টন ব্যবস্থা থাকা সত্ত্বেও লেবানন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক এই তিন ক্ষেত্রেই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দেশটি দীর্ঘ কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে লেবাননের সেনাবাহিনী। তাদের যুদ্ধ সক্ষমতা সীমিত এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
অন্যদিকে ইরান ও সিরিয়ার সহায়তায় হেজবুল্লাহ ধীরে ধীরে একটি শক্তিশালী অরাষ্ট্রিক সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সংগঠনটি লেবাননে ব্যাপক প্রভাব ও জনসমর্থন অর্জন করে। বিশেষ করে ২০০৬ সালের যুদ্ধের পর হেজবুল্লাহর জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়, কারণ ২০০৬ সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে পুনরায় সামরিক অভিযান চালায়। এতে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ৩৪ দিনের একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধে হেজবুল্লাহ টিকে যায় এবং ইসরায়েল উল্লেখযোগ্য সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই প্রস্তাব অনুযায়ী লেবাননের দক্ষিণ অংশে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। একই সঙ্গে সেখানে হেজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি ও সামরিক কার্যক্রম সীমিত করার কথা বলা হয়, যার উদ্দেশ্য ছিল মূলত ধীরে ধীরে সংগঠনটিকে নিরস্ত্র করা। কিন্তু লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং ইরান ও সিরিয়ার অব্যাহত সমর্থনের কারণে সেই লক্ষ্য বাস্তবায়িত হতে পারে না। এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ২০২৪ সাল জুড়ে হেজবুল্লাহর উপর ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এক পর্যায়ে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত আগ্রাসন শুরু হলে হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এতে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে আরেকটি দীর্ঘ যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এই যুদ্ধে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল দক্ষিণ লেবানন থেকে হেজবুল্লাহকে সরিয়ে সেখানে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা, যাতে তাদের উত্তর সীমান্ত নিরাপদ থাকে। এটি ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত স্বপ্ন ও লক্ষ্য। উল্লেখ্য, লিটানি নদী লেবাননকে উত্তর ও দক্ষিণ এই দুই অংশে বিভক্ত করেছে। নদীর দক্ষিণ অংশই হলো দক্ষিণ লেবানন, যা সরাসরি ইসরায়েলের সীমান্তের সঙ্গে যুক্ত, আর নদীর উত্তর অংশে রয়েছে রাজধানী বৈরুত সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল। শেষ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ৫০ দিন পর গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো থেমে যায়। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে আলোচনার পর ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে দীর্ঘ ৩৪ বছর পর লেবানন ও ইসরায়েলের সরকারের মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এই আলোচনায় যুদ্ধের অন্যতম প্রধান পক্ষ হেজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়নি। পরে দ্বিতীয় দফা আলোচনার পর গত ১৫ মে থেকে আরও ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। সেখানেও হেজবুল্লাহকে অনুপস্থিত রাখা হয়। ওয়াশিংটনের ওই দুই দফা আলোচনার ভিত্তিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যে সমঝোতা হয় তাতে ইসরায়েল পর্যায়ক্রমে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয়। তবে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ হেজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী গ্রহণ করবে। পাশাপাশি সিদ্ধান্ত হয় লেবাননে হেজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন থাকবে না, অস্ত্র থাকবে শুধু রাষ্ট্রীয় সেনাবাহিনীর হাতে। এর বিনিময়ে ইসরায়েলও লেবাননের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ রাখবে। কিন্তু এখানেই যুদ্ধবিরতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ হেজবুল্লাহ এই চুক্তির পক্ষ নয় এবং তারা অস্ত্র ত্যাগ করতেও রাজি হবে না। তাছাড়া দক্ষিণ লেবাননের বহু এলাকা দীর্ঘদিন তাদের নিয়ন্ত্রণে ছিল, ফলে সেখানে লেবাননের সেনাবাহিনী যদি নিয়ন্ত্রণ নিতে যায় তাহলে হেজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং গৃহযুদ্ধ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। বস্তুত ১৯৪৮ সালের পর গত ৮ দশকে লেবাননের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব যেমন ভঙ্গুর হয়ে পড়েছে, তেমনি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থাও বিপর্যস্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে তুরস্ক কার্যত লেবাননে অনুপস্থিত ছিল। লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের অলিখিত অভিভাবক হল ফ্রান্স। লেবানিজ খ্রিস্টান সম্প্রদায় অর্থনৈতিকভাবেও অন্যান্য সম্প্রদায়ের তুলনায় শক্তিশালী, আর দ্রুজ সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিশেষ সুনজর রয়েছে। অন্যদিকে লেবাননের শিয়া সম্প্রদায়ের পাশে রয়েছে হেজবুল্লাহ এবং ইরান। এমনকি তারা সিরিয়ার তৎকালীন আসাদ সরকারের দীর্ঘ সহযোগিতাও পেয়েছে। এর বিপরীতে লেবাননের সুন্নি সম্প্রদায় তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় পড়ে। যদিও একসময় সৌদি আরব লেবাননের সুন্নি প্রধানমন্ত্রীকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছিল, কিন্তু লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক মেরুকরণের বাস্তবতায় তা যথেষ্ট ছিল না। বিশেষ করে ২০১৫ সাল থেকে সিরিয়ায় ইরানের অবস্থান আরও শক্তিশালী হলে ইরান, সিরিয়া ও হেজবুল্লাহ সম্মিলিতভাবে লেবাননের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, যদিও তাতে লেবাননের অর্থনীতি বিপর্যস্ত অবস্থাতেই থেকে যায়।
এই সংকটের মধ্যেই তুরস্ক ধীরে ধীরে লেবাননে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে শুরু করে। 2020 সালে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণের পর তুরস্ক জরুরি ত্রাণ, খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠায়। একই সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় বৈদেশিক সহযোগিতা সংস্থা হাসপাতাল, শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে লেবাননে। এছাড়া তুর্কি রেড ক্রিসেন্ট সহ অন্যান্য তুর্কি সংস্থাও নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখে। এসব কার্যক্রমের মাধ্যমে লেবাননের অভ্যন্তরে তুরস্কের একটি ইতিবাচক অবস্থান তৈরি হয়। আর 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং সেখানে তুর্কিপন্থী সরকার প্রতিষ্ঠার পর লেবাননের রাজনীতিতেও তুরস্কের প্রভাব বিস্তারের নতুন সুযোগ সৃষ্টি হয়। আর এমন প্রেক্ষাপটেই লেবাননে তুরস্কের প্রভাব দ্রুত বাড়তে শুরু করেছে। গত 10 জুলাই লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তুরস্ক লেবাননের নিরাপত্তা, সার্বভৌমত্ব পুনর্গঠন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেয়। এর মাত্র কয়েক সপ্তাহ পর গত 30 জুলাই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আঙ্কারা সফর করেন। প্রায় 17 বছর পর কোনো লেবানিজ প্রেসিডেন্টের এটি ছিল প্রথম তুরস্ক সফর। বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা দেন যে দক্ষিণ লেবাননের পুনর্গঠন, লেবাননের অর্থনীতি, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের উন্নয়নে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, জাতিসংঘের বর্তমান শান্তিরক্ষী মিশনের মেয়াদ শেষ হলে দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত নতুন উদ্যোগেও তুরস্ক অংশ নিতে আগ্রহী। উল্লেখ্য, 1978 সাল থেকে দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনা চলছে তাতে তুরস্ক সক্রিয় ভূমিকা রাখতে গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং যথেষ্ট কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও তুরস্ক সফরকালে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি অর্থনীতি, জ্বালানি, অবকাঠামো, নিরাপত্তা এবং দেশটির সার্বিক পুনর্গঠনে তুরস্কের সহযোগিতা আরও বাড়ানোর আশা প্রকাশ করেন এবং লেবাননের পাশে থাকার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। অন্যদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন এরদোগানের সঙ্গে বৈঠকের পর বলেন, বর্তমান সংকটময় সময়ে লেবানন তুরস্ক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে তার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সুতরাং একদিকে লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ধারাবাহিক তুরস্ক সফর এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান, অন্যদিকে আঙ্কারার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা, এসব মিলিয়ে বোঝা যাচ্ছে লেবাননে তুরস্কের ভূমিকা এখন আর শুধু মানবিক বা অর্থনৈতিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটির নিরাপত্তা ব্যবস্থাতেও তুরস্কের সম্পৃক্ততার সম্ভাবনা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তবে লেবাননে তুরস্কের উপস্থিতির পথে দুটি বড় রাজনৈতিক বাধা রয়েছে। প্রথমত, লেবাননের একটি বড় অংশের খ্রিস্টানদের মধ্যে ঐতিহাসিক কারণে তুরস্ক সম্পর্কে নেতিবাচক মনোভাব রয়েছে। এর কারণ, প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন তুর্কি অটোমান সুলতান অনেক আর্মেনীয় খ্রিস্টানদের লেবাননে স্থানান্তর করেছিলেন। তবে বর্তমানে তুরস্ক এবং আর্মেনিয়ার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হওয়া এবং লেবাননের খ্রিস্টান প্রেসিডেন্টের তুরস্ক সফরের পর এই বৈরিতা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লেবাননে তুরস্কের উপস্থিতির ক্ষেত্রে হেজবুল্লাহ একটি বড় বাধা। হেজবুল্লাহ সহজে এটি মেনে নিতে চাইবে না, কারণ বর্তমানে সিরিয়ায় তুরস্কের সমর্থনে যে সুন্নি সরকার ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে বহু বছর ধরেই হেজবুল্লাহর সংঘাত চলেছে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা লেবাননের ভেতরে হেজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে রাজি হননি। অর্থাৎ সিরিয়ার নতুন সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে হেজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত তৈরি হয় এবং সেই কারণে তুরস্কের জন্য লেবাননে প্রবেশের পথ কঠিন হয়ে পড়ে। সুতরাং এই পারস্পরিক আস্থা বজায় থাকলে ভবিষ্যতে লেবাননে তুরস্কের উপস্থিতি বড় কোনো প্রতিরোধের মুখে পড়বে না।